14 বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী জাতীয় নির্বাচনের পর থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। ত্রয়োদশ সংশোধনের উপরে এটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সরকারকে তত্ত্বাবধায়কের মডেলে দায়িত্ব পালনের আহ্বান বিএনপির। পাতানো ভোটের চেষ্টা হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদের আলোকে কার্যকর চায় এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে তেমন প্রক্রিয়াতেই প্রবর্তন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 থেকে 4 দিনের মধ্যে হচ্ছে গণভোট আইন। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ, জানালেন ডক্টর আসিফ। পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহযোগিতার আহ্বান ডিএমপি কমিশনারের। নাশকতা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, আইনে আছে গুলির নির্দেশনা। এবার 2 টাকা বাড়িয়ে 34 টাকা কেজিতে ধান কিনবে সরকার। চালের দাম 50 নির্ধারণ। নির্বাচনের আগেই সংগ্রহ শেষ করতে চায় সরকার। কেনা হবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চোদ্দ বছর পর সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ ছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলেও এ রায় উল্লেখ করেন আপিল বিভাগ। রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি, জামাত সহ সব পক্ষের আইনজীবীরা। আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশের নির্বাচন ব্যবস্থাকে এক গভীর সংকটে ফেলে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর 3টি বিতর্কিত নির্বাচনে একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল করে বিএনপি, জামাত সহ একাধিক পক্ষ। বৃহস্পতিবার যার রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ। সর্বসম্মতিক্রমে দেয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়, যা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, তত্ত্বাবধায়ক বাতিলের পূর্বের রায় ছিল কলঙ্কিত ও ত্রুটিপূর্ণ। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তার রিভিউ করে বাতিল করা হলো। নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা। অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরম্যাটটাকে গ্রহণ করলো কিনা। আপিল বিভাগের রায়ে স্বস্তিতে বিএনপি, জামাত সহ সব পক্ষ। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। আমরা খুশি যে আজকের রায়ে আদালত আমরা যেই 58C ধারা নজরে এনেছিলাম সেটার উল্লেখ করে বলেছেন যে এই রায় প্রসপেক্টিভলি অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। অ্যাটর্নি জেনারেল বলছেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় মাইল ফলক হয়ে থাকবে এ রায়। বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে
চলা শুরু করলেন বলে আমরা মনে করি। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনে তৎকালীন বিএনপি সরকার, যার অধীনে হওয়া 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পায় দেশে বিদেশে। 2009 সালে ক্ষমতায় এসে আদালতের এক বিতর্কিত রায়ে এই ব্যবস্থা বাতিল করে সংবিধানের 5ম সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ রায় দেশের নতুন দিক উন্মোচন করবে। বর্তমান অন্তর্বর্তী সরকারেরও এই মডেলে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করারও আহ্বান তার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর দাবিতে দীর্ঘ সময় ধরে মাঠে আন্দোলন করে বিএনপি সহ অন্যান্য দল। অবশেষে আপিল বিভাগের রায়ে ফিরে এলো নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সরকার ব্যবস্থা। বহুল প্রতীক্ষিত এ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের সফলতা, যা দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। পরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে যোগ দিয়ে চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু হলেও আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় পরিচালিত হওয়ার আহ্বান জানান আমির খসরু। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে, আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন। এদিন ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক কর্মসূচিতে অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়া ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি বলে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। কোনো অনির্বাচিত সরকার নয়, দেশের অচলাবস্থা কাটাতে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। পুনরুজ্জীবিত হলো আজকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। আবারও পাতানো নির্বাচনের চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্বাচনে পক্ষপাতী আচরণ রোধে 1983 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা দেন জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম। বিগত সরকারের আমলে সংবিধান সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থার বিলুপ্তি করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবি ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনর্বহাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে পুনরায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ রায়কে স্বাগত জানায় জামায়াত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপের মাধ্যমে স্বৈরাচারী হয়ে উঠেছিল অভ্যুত্থানে পতিত আওয়ামী সরকার। কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিলের কারণেই শেখ হাসিনার সরকার পরবর্তীতে এই ফেসিবাদ এবং স্বৈরাচারী চরিত্র তারা অর্জন করেছিলেন। আগামী জাতীয় নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, বিগত দিনের মতো পাতানো নির্বাচন হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে জামায়াত। পাতানো নির্বাচন 14, 16, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারবিহীন বিগত 3টি নির্বাচনকে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে আখ্যা দেন এই জামায়াত নেতা। 2014, 2018 এবং 2024-এর যে 3টি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত 3টি নির্বাচন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। বলেন, জুলাই সনদের আলোকে কার্যকর করতে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এদিন সন্ধ্যায় ঢাকা 8 আসন থেকে শাপলাকলি প্রতীকে মনোনয়ন নেন সুজন আলী নামের একজন রিকশা চালক।
জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে রিকশার উপর দাঁড়িয়ে সালাম দেয়া তার একটি ছবি, যার আলোচিত হয় দেশ জুড়ে। কলঙ্কজনক রায় থেকে বাংলাদেশের বিচার বিভাগ এবং যে জাতি মুক্তি লাভ করেছে, আমরা এটাকে একটা ইতিবাচক ঘটনা হিসেবে দেখি। জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে, সেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করাই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য সবথেকে উপযোগী পদ্ধতি এবং এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ওই বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা নতুন এই সচিবালয়ের হাতে ন্যস্ত হবে। এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা জানান, আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাশ করবে সরকার। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার। এছাড়া বৈশ্বিক সহায়তা পেতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান আসিফ নজরুল। ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় যাত্রা শুরু করবে বলে প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে জ্বালানি খাতে আশার আলো। পুনঃখনন করা সিলেটের কৈলাসটিলা 1 গ্যাস কূপে মিলেছে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস। 2-1 দিনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা। নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে আগুন বোমাবাজি। যারা ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে নাশকতা করছে তাদের গুলি করার নির্দেশনা পুলিশ আইনে আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পুলিশকে প্রতিপক্ষ না ভেবে তাই সহযোগিতার আহ্বান ডিএমপি কমিশনারের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ও শাটডাউন কর্মসূচি শেষ হলেও রাজধানীতে থামছে না বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা। বুধবার রাতেও রাজধানীর রামপুরায় বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পল্লবী থানার সামনে ঘটানো হয় 4টি ককটেল বিস্ফোরণ। এতে আহত হন এক পুলিশ সদস্য। আর্থিক সুরক্ষা এবং মানসিক বাহিনীর সদস্যদের ওপর এমন ককটেল হামলার সমালোচনা করে ডিএমপি কমিশনার বলেছেন, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে মনোবল হারাতে পারে পুলিশ। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে। নাশকতা রোধে গুলির নির্দেশের ব্যাখ্যাও দেন কমিশনার। বলেন, এটা পুলিশের আইনেই আছে। নগরবাসী জানমাল রক্ষায় কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারিও নগর পুলিশ প্রধানের। এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এদেশের বেসিক আইনে বলা হয়েছে। আপনারা আইনটা দেখেন, আমি কোনো নির্দেশ দিই না এখানে। আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আছে। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে, ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার
গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে, আমরা আইন প্রয়োগ করব। কথা বলেন সম্প্রতি ধানমন্ডি 32 নম্বরে উত্তেজনা নিয়েও। কমিশনার দাবি করেন অরাজকতা রোধে বাধা দিয়েছে পুলিশ। রাস্তায় আন্দোলনে নেমে পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহায়তার আহ্বান ডিএমপি কমিশনারের। আমরা আপনাদের সাথে রাস্তায় কোনো ক্লাসে কোনো সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়, আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেনে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে 8.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এদিকে ডায়মন্ড ওয়ালের এমডি দিলীপ কুমার আগরওয়ালের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। আর শেয়ার বাজার কারসাজি মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানকে আগামী 26 নভেম্বর দুদকে তলব করা হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে স্বর্ণ, হীরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা। তার বিরুদ্ধে দুদক 112 কোটি টাকার অবৈধ সম্পদ ও 755 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলাও করে। আগরওয়ালার সম্পদের বিস্তৃতি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতা, অস্ট্রেলিয়াতে জুয়েলারি শোরুম সহ অঢেল সম্পদের অভিযোগ এসেছে দুদকের হাতে। দিলীপের সম্পদের খোঁজে দেশের একাধিক দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। 34টি ব্যাংক হিসাবে 755 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ বা অর্থ অস্বাভাবিক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলা সংক্রান্তে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করছেন। এদিন শেখ রেহানার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করে দুদক, যেখানে তার বিরুদ্ধে 8 কোটি 65 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8 কোটি 65 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে শেয়ার বাজার থেকে কারসাজির মাধ্যমে প্রায় 257 কোটি টাকা আত্মসাতের মামলায় আগামী 26 নভেম্বর দুদকে তলব করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। জনাব সাকিব আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা এককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার। সচিবালয়ে খাদ্য উপদেষ্টা জানিয়েছেন এবার ধান 34 এবং চালের দাম 50 টাকা নির্ধারণ হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও আমন মৌসুমে ধান চাল সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। এবার প্রতি কেজি ধান 34 টাকা কেজি দরে সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে ধান চাল সংগ্রহের বিষয়ে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবার আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 49 টাকা কেজি দরে এবং সেদ্ধ চাল দাম নির্ধারণ হয়েছে 50 টাকা কেজি। সর্বনিম্ন 5 লাখ টন সেদ্ধ চাল, 50,000 টন আতপ চাল এবং 50,000 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো যাবে, সেক্ষেত্রে অর্থের কোনো অভাব পড়বে না বলে জানান খাদ্য উপদেষ্টা। এই ধান চাল সংগ্রহ চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। তবে সে সময়ে জাতীয় নির্বাচনের সময় হওয়ায় নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহের কাজ শেষ করতে চায় সরকার। ধান কেনা হবে প্রতি কেজি 34 টাকা দরে, সিদ্ধ চাল 50 টাকা কেজি, আতপ চাল 49 টাকা কেজি। ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত, সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। এছাড়া অন্তর্বর্তী সরকার খাদ্য বান্ধব কর্মসূচির আওতা বাড়িয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আশা প্রকাশ করেন, সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন দেশে অনেক বেশি পরিমাণ খাদ্য মজুদ থাকবে। 5 মাস দেওয়া হতো 50 লাখ লোককে, 50 লাখ পরিবারকে 30 কেজি করে চাল 15 টাকা দামে। আমরা এটাকে করি 6 মাস ব্যাপী, এটাকে কর্মসূচিটা চালনা করি। সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে, এই ব্যাপারে আমরা কমিটেড। বড় মৌসুমেও রেকর্ড পরিমাণ ধান চাল সংগ্রহ হয়েছে, ফলে ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে জানান খাদ্য উপদেষ্টা। আমরা যত বেশি করতে পারবো তত বিদেশ থেকে আমদানি কমাতে পারবো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের নিরাপত্তার স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মোবাইল ব্যবসায়ী আবু সাইদ পিয়াসকে ডিবি কার্যালয়ে নেয় পুলিশ।
বিকেল পান্থপথে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান পিয়াস নিজেই। এ সময় কম শুল্কে হ্যান্ডসেট আমদানির সুযোগ চান এমবিসিবি নেতারা। দেশে অনিবন্ধিত মোবাইলের ব্যবহার বন্ধে 16 ডিসেম্বর থেকে চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া বা এনইআইআর ব্যবস্থা। এই ব্যবস্থা চালুর বিষয়ে নিজেদের উদ্বেগ এবং দাবি তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। তার আগেই মঙ্গলবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস এবং তাদের মিডিয়া পরামর্শক মিজানুর রহমান সোহেলকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সমালোচনার মুখে বুধবার সকালে সোহেল এবং সন্ধ্যায় পিয়াসকে বাসায় পৌঁছে দেয় পুলিশ। বাংলাদেশ মোবাইল বিজনেস ঘটনার একদিন পর বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এমবিসিবির সাধারণ সম্পাদক। প্রশাসনকে বোঝানো হয়েছে প্রেস কনফারেন্সের নামে রাষ্ট্রদ্রোহী কাজ করবে, এরা দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। সংগঠনের নেতারা বলছেন এনইআইআর ব্যবস্থা চালুর বিপক্ষে নন তারা। সরকারের কাছে দাবি জানান শুল্ক কমিয়ে বৈধভাবে হ্যান্ডসেট আমদানির সুযোগ দেওয়ার। আমরা এখন যেই খরচ দিয়ে মালটা আনি প্রয়োজনের একটু অ্যাড করুক, আমরা লিগেল ওয়েতে ব্যবসা করতে চাই, আপনারা আমাদের সেই ব্যবস্থা করে দেন, আমরা চোর সাজতে চাই না। দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন এমবিসিবির নেতারা। ভোক্তা বা কাস্টমারের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আফতাবনগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 2 ভবনের মাঝ থেকে মুশফিজান নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ছিলেন। পুলিশ বলছে পোস্টমর্টেম শেষে জানা যাবে মারা যাওয়ার প্রকৃত কারণ। এই কান্না ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গণিত বিভাগের 2য় সেমিস্টারের শিক্ষার্থী ডিএম মুশফিকুজ্জামানের স্বজনদের। বৃহস্পতিবার বিকেল 3টার পর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে পাওয়া যায় মুশফিকুজ্জামানের মরদেহ। প্রাথমিক পর্যায়ে সুরতহাল শেষে লাশ পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার পর অভিভাবকদের খবর দেয় বাড্ডা থানা পুলিশ। তাদের অভিযোগের ভিত্তিতে নেওয়া হবে আইনি পদক্ষেপ। পোস্টমর্টমের পরে জানা যাবে তার মৃত্যুর আসল কারণ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং আমাদের তরফ থেকেই তার অভিভাবকদের সংবাদ দেওয়া হয়েছে। আইনি পদক্ষেপ আমরা অভিযোগ যেভাবে পাবো সেভাবে নেওয়া হবে। আত্মহত্যা নাকি হত্যা, এই নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ভিন্ন মত। যে কোনো জায়গায় সুইসাইডের মতন একটা হারহিম করা ঘটনা ঘটুক, আমরা এটার সুস্থ তদন্ত চাই। স্বাভাবিক মনে হলো একটা মানুষ যদি উপর থেকে লাফ দেয়, ওর এভাবে পড়ার কথা না। ও পড়লে চিত হয়ে পড়বে, মানে বুকের উপরে পড়বে যদি সে নিজে থেকে লাফ দেয়। তো এই কারণে আমার মনে হলো যে এটা হয়তো বা সুইসাইড না। এদিন বিকেল 3টার পর ক্লাসে প্রবেশ করে সহপাঠীদের সাথে কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে যান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গণিত বিভাগের 2য় সেমিস্টারের শিক্ষার্থী ডিএম মুশফিকুজ্জামান। এর কিছুক্ষণ পরই নির্মাণাধীন একটি ভবনের পাশে খোঁজ মেলে মুশফিকুজ্জামানের মরদেহের। আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি খাতে আশার আলো। পুনঃখনন করা সিলেটের কৈলাসটিলা 1 গ্যাস কূপে মিলেছে প্রায় 50 লাখ ঘনফুট গ্যাস। 2-1 দিনের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্ট। ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। 64 বছরের প্রাচীন কূপ থেকে পঞ্চমবারের মতো গ্যাস উত্তোলনে ব্যস্ত বাপেক্সের প্রকৌশলী সহ 1.5 শতাধিক লোকবল। সবশেষ 2019 সালে গ্যাস উত্তোলন বন্ধ হয় এই কূপে। পরিত্যক্ত কূপটিতে চলতি বছরের 12 আগস্ট পুনরায় খনন কাজ শুরু করে বাপেক্স। বৃহস্পতিবার সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গোলাপগঞ্জের কৈলাসটিলা 1 নম্বর কূপ থেকে দৈনিক মিলছে 50 লাখেরও বেশি ঘনফুট গ্যাস, যা জাতীয় সঞ্চালন লাইনে সংযোজন করা সম্ভব। 2-1 দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে। 5 দিন ধরে ডিএসটি করেছি একটু নিশ্চিত হওয়ার জন্য যে ফ্লোটা আমরা পেয়েছি এটা সাস্টেন করে কিনা সেটাকে একটু দেখার জন্য। আসলে এত স্বল্প সময়ে হয়তো সবটা বোঝা যায় না, তো তারপরে আমরা অন্যান্য ওয়েলের চাইতে এখানে বেশি সময় ধরে টেস্ট করেছি, যে যাতে করে কোনো রকমের ডিপ্লিশন থাকলে আমরা যেন এখনই বুঝতে পারি। 1961 সালে কূপটি খনন করে পাকিস্তানি কোম্পানি সেল। এই কূপ থেকে 1983 সাল থেকে 1995 সাল পর্যন্ত দৈনিক 2 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হতো। 1995 সালে বন্ধ হওয়ার পর 1997 সালে পুনরায় খননের পর দৈনিক 1 কোটি 20 লাখ, 1998 সাল থেকে 2014 সাল
পর্যন্ত 2,10 লাখ ঘনফুট এবং 2018 সালে দৈনিক 90 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয়। কূপটিতে 1600 BCF এর মতো গ্যাস মজুত আছে, যা বাজার মূল্য প্রায় 3000 কোটি টাকা। পুনরায় খনন কাজে ব্যয় হচ্ছে 73 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। তৈরি পোশাকের উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়লেও বাড়ছে না পণ্যমূল্য। এমন চাপ থেকে মুক্তি পেতে দক্ষতা উৎপাদনশীলতা বাড়ানোর বিকল্প নেই বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে প্রশিক্ষণ নিয়ে 1175 শিক্ষার্থীর সনদ প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিজিএমইএ পরিচালক আরিফুর রহমান মজুমদার জানান, পোশাক শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।